আপনি দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। জানিয়ে দেব আজকের বিশেষ খবর। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য। আর আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। কথা রাখলেন, পুজোর আগেই সাধারণ মানুষের জন্য যা করলেন অভিষেক, ধন্য করছে সকলে। ফের সাধারণ মানুষের মুখে হাসি ফোটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুজোর আগে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে উপহার কর্মসূচির মাধ্যমে বাড়ি গিয়ে সাধারণ মানুষকে উপহার পৌঁছে দিলেন ওই লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথের দায়িত্বে থাকা তৃণমূলের নেতাকর্মীরা। পুজোর আগে সাংসদের কাছ থেকে উপহার পেয়ে আনন্দিত সাধারণ মানুষ। গত 22শে সেপ্টেম্বর এই উৎসবের উপহার কর্মসূচি শুরু হয়। মহালয়ার দিন 2রা অক্টোবরের মধ্যেই বাড়ি গিয়ে উপহার পৌঁছে দেওয়া হয়েছে। জানিয়ে রাখি, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা এলাকাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। গতবারও অভিষেকের উপহার কর্মসূচির মাধ্যমে সাংসদ নিজে উপহার তুলে দিতেন আমজনতার হাতে। এবারে সেই প্রক্রিয়ায় সামান্য বদল আনা হয়েছিল শুধুমাত্র। প্রতিবারের মতো এবারেও পুজোর আগে এলাকাবাসীর কাছে উপহার স্বরূপ নতুন বস্ত্র পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন অভিষেক। গতবার অভিষেক নিজে দাঁড়িয়ে থেকে সকলের হাতে উপহার তুলে দিয়েছিলেন। এবার তার বদলে বাড়ি গিয়ে উপহার তুলে দিয়ে আসা হয়। এই বিষয়ে স্থানীয় এক তৃণমূল নেতা জানিয়েছিলেন, এবারে সাংসদ হওয়ার পর আমতলার দলীয় কার্যালয়ে ভোটারদের ধন্যবাদ জানাতে বৈঠক করেছিলেন অভিষেক। সেই বৈঠকেই সাধারণ মানুষ কেন মঞ্চে দাঁড়িয়ে নেতাদের হাত থেকে উপহার নেবেন সেই প্রশ্ন তোলেন। এক্ষেত্রে অনেকেই মঞ্চে উঠে উপহার নেওয়াতে স্বচ্ছন্দ বোধ করেন না। আবার অনেক সময় নেতারা উপহার দেওয়ার মুহূর্তে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেন, যা সাধারণ মানুষের ভালো নাও লাগতে পারে। তাই সমস্ত দিক বিবেচনা করে এবারে বাড়ি গিয়ে উপহার পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্ধারিত সূচি অনুযায়ী গত 10 দিনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রত্যন্ত এলাকার মানুষদের দুয়ারে পৌঁছে যায় অভিষেকের উপহার। প্রসঙ্গত 2024 লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার 7 লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করে রেকর্ড গড়েছিলেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টে ধাক্কা, অবশেষে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বিরাট নির্দেশ হাইকোর্টের। নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে পার্থ চট্টোপাধ্যায়। আপাতত পার্থ চট্টোপাধ্যায় এবং অয়নশীলকে জেল হেফাজতে পাঠালো বিশেষ সিবিআই আদালত। উল্লেখ্য, সম্প্রতি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতে এই দুজনকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় এজেন্সি। জোড়া মামলায় অস্বস্তিতে পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে বিশেষ সিবিআই আদালতে হাজির করানো হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় ও অয়নশীলকে। বিচারকের নির্দেশ, আপাতত জেলেই থাকবেন পার্থ ও অয়ন। ওদিকে পার্থকে জেলে গিয়ে জেরার আবেদন জানিয়েছে সিবিআই। আগামী 7ই অক্টোবর মামলার পরবর্তী শুনানি রয়েছে। ওদিকে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন পার্থ। বৃহস্পতিবার সেই জামিনের মামলার শুনানি ছিল। বৃহস্পতিবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলা উঠলে বিচারপতির মন্তব্য, মামলার নিষ্পত্তি হচ্ছে না, পুজোর আগে জামিন কার্যত অসম্ভব। সোমবার দুপুরে ফের মামলার শুনানি রয়েছে। ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আর্জিটি বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারাধীন। সর্বোচ্চ আদালতে সেই মামলার পরবর্তী শুনানি রয়েছে 17ই অক্টোবর পুজোর পর, অর্থাৎ এবারের পুজো জেলে 4 দেওয়ালের মধ্যেই কাটাচ্ছেন পার্থবাবু। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 2022 সালের 22শে জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি। সেই মামলায় সুপ্রিম কোর্টে জামিনের আবেদনের মধ্যেই পার্থকে গ্রেপ্তারে দেখায় সিবিআই এর আবেদন মঞ্জুর করেছে সিবিআই এর বিশেষ আদালত। আদালতে সিবিআই তরফে আবেদন করা হয়। গত 2 বছর ধরে তারা প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত করছিল। সেখানে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। শোন অ্যারেস্ট দেখানোর জন্য আবেদন জানানো হয়। সেই আবেদন মঞ্জুর হয়েছে ইতিমধ্যেই। 2022 সালে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তারির পর থেকেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঠিকানা প্রেসিডেন্সি জেল। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ আনে সিবিআইও। এসএসসিতে নিয়োগের মামলায় সিবিআইও পরবর্তী সময়ে গ্রেপ্তার করে। দীর্ঘ এই সময় বহুবার জামিনের আবেদন জানিয়েছেন পার্থ, তবু সুরাহা হয়নি। জয়নগরে নাবালিকাকে ধর্ষণ করে খুন, মুখ্যমন্ত্রীকে ফালা আক্রমণ সুকান্তের। আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার রেশ এখনও কাটেনি। ন্যায় বিচারের দাবিতে দিকে চলছে প্রতিবাদ।
তরুণী চিকিৎসকের সঙ্গে যে ঘটনা ঘটেছে তাতে শিউরে উঠেছে গোটা দেশ। এসবের মাঝে জয়নগরে এক 10 বছরের নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগ উঠল। ইতিমধ্যেই এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন বিজেপির সুকান্ত মজুমদার। জয়নগরের ঘটনার পর মুখ্যমন্ত্রীকে আক্রমণ সুকান্তের। কুলতলির টিপাখালী নিবাসী ওই নাবালিকার পরিবার জানাচ্ছে, এদিন দুপুরে জয়নগরের মহিষমারিতে যে টিউশন পড়তে যায়, সন্ধেবেলা না ফেরায় পুলিশের দ্বারস্থ হয় তার পরিবার। এরপর রাতে বাড়ির কাছের একটি জলাজমি থেকে উদ্ধার হয় ওই নাবালিকার নিথর দেহ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ওই নাবালিকার দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে তাকে হত্যা করা হলো সেটা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এই ঘটনা ঘিরে ইতিমধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে জয়নগরের মহিষমারি। দক্ষিণ বারাসাত থেকে মহিষমারি যাওয়ার রাস্তা অবরোধ করা হয়। সেই সঙ্গেই পুলিশকে কার্যত ধাওয়া করে লাঠিপেটা করেন উত্তেজিত জনতা। মহিষমারি পুলিশ ক্যাম্পে ঢুকে ভাঙচুরও করা হয় বলে খবর। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত সন্দেহে জয়নগর নিবাসী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন সুকান্ত মজুমদার। শনিবার সকালে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লেখেন, স্তম্ভিত শিহরিত কুলতলি থানা এলাকার কৃপাখালী এলাকায় টিউশন পড়ে ফেরার পথে বলপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা চতুর্থ শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে পরে নদীর চর থেকে গ্রামবাসীরা উদ্ধার করেন ছোট্ট মেয়েটির নিথর দেহ। এরপরই সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন পদ্মনেতা। সুকান্ত লেখেন, মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ বাংলার অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার প্রশ্ন, দেবীপক্ষের সূচনা তো নিস্তার নেই বাংলার মেয়েদের। আপনার অপশাসনের আর কতগুলি বাংলার মেয়ের এই পরিণতি হবে? ছি। এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ অর্জুন সিং। বাড়ির সামনে হামলার অভিযোগ। শুক্রবার সকালে ব্যারাকপুর সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে হামলার ঘটনা ঘটে। অভিযোগ, শাসক দল তাকে প্রাণে মারার চেষ্টা করেছিল। এই অভিযোগে এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিং। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরণময় ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছে অর্জুনের আইনজীবী। আদালত তা গ্রহণ করেছে। সোমবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের রেগুলার বেঞ্চে এই মামলার শুনানি হবে। তাৎপর্যপূর্ণভাবে এদিনের মামলায় রাজ্যের তরফে কোনো আইনজীবী ইজলাসে হাজির ছিলেন না। ওই মামলায় যুক্ত সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি হিরণময় ভট্টাচার্য। অর্জুনের অভিযোগ, তাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল। বোমাবাজিতে পায়ে আঘাত লেগেছে। ভাটপাড়ার তৃণমূল নেতা নমিত সিং ও তার 20 থেকে 25 জন সঙ্গী এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করে এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিচ্ছেন বলেও জানান তিনি। এরপরেই এনআইএ তদন্ত চেয়ে আদালতে দ্বারস্থ হলেন তিনি। যদিও অর্জুনের অভিযোগ উড়িয়ে জগৎ দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম পাল্টা অর্জুনকে কটাক্ষ করে বলেছেন, অর্জুন নিজে গুলি ছুড়েছে আর ওর দলবল এই বোমাবাজি করেছে। আসলে নিজের পায়ের মাটি সরে গেছে, বিজেপির জোর নেই, তাই রাজনীতিতে টিকে থাকতে এসব করে প্রচারে থাকতে চাইছে। যদিও হামলার ঘটনায় জগদ্দল থানার পুলিশ শনিবার সকালে 4 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে কী কারণে হামলা ধৃতদের জেরা করে তা জানার চেষ্টা চলছে। ঠান্ডা মাথায় খুন, তিলোত্তমার হত্যার পরিকল্পনা করেছিলেন সন্দীপই। সিবিআই তদন্তে ফাঁস চাঞ্চল্যকর তথ্য। আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ। ইতিমধ্যেই এই ঘটনা তদন্তে নেমে একের পর এক বিস্ফোরক তথ্য হাতে পেয়েছে সিবিআই। এবার যেমন জানা যাচ্ছে, গত আগস্ট মাসে হওয়া এই ধর্ষণ হত্যাকাণ্ড একেবারেই আকস্মিক কোনো ঘটনা নয়, বরং দীর্ঘ এক পরিকল্পনার ফল। একটি নামী সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে এমনটাই জানা যাচ্ছে। প্রতিবাদী চিকিৎসকের খুনের ছক সাজিয়েছিলেন সন্দীপ। ধর্ষণ হত্যাকাণ্ডের পর থেকেই শিরোনামে রয়েছে আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ধর্ষণ, খুন এবং আর্থিক দুর্নীতি 2 মামলাতেই গ্রেপ্তার হয়েছেন তিনি। এবার তাকে নিয়েই সামনে আসছে চাঞ্চল্যকর খবর। একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হাসপাতালের অন্দরে হওয়া নানান অন্যায় এবং অনিয়মের প্রতিবাদে সরব হয়েছিলেন ওই তরুণী চিকিৎসক, যে কারণে সন্দীপের চোখের বিষ হয়ে ওঠেন, আর সেই জন্যই অকালে প্রাণ হারাতে হয় তাকে। ওই প্রতিবেদন বলছে, আরজিকরে রোগীদের ফ্রিতে যে ওষুধ দেওয়া হতো তা ছিল অত্যন্ত নিম্নমানের। এই বিষয়ে বেশ কিছু সিনিয়র চিকিৎসককে অভিযোগ করেছিলেন ওই তরুণী। তারা প্রত্যেকেই আবার ছিলেন সন্দীপ ঘনিষ্ঠ, ফলে ব্যাপারটা তার কান অবধি পৌঁছতে বেশি সময় লাগেনি। একই সঙ্গে আরজিকরের পড়াশোনার ধরন নিয়েও বেশ কিছু অভিযোগ তুলেছিলেন নির্যাতিতা।
ঠিকভাবে ক্লাস না করানো থেকে মেধাবী ছাত্রছাত্রীদের গবেষণাপত্র সন্দীপ ঘনিষ্ঠদের দিতে বাধ্য করা একাধিক অভিযোগ তুলেছিলেন ওই তরুণী। অভিযোগ, নির্যাতিতার গবেষণাপত্র একইভাবে সন্দীপের এক খাস লোককে দিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল। হাসপাতালের পিজিটি পড়ুয়াদের থেকে সিবিআই গোয়েন্দারা নাকি জানতে পেরেছেন ওই ছাত্র ছিলেন সন্দীপের রাইট হ্যান্ড। এসব কারণে ক্রমেই সন্দীপের চক্ষুশূল হয়ে ওঠেন ওই তরুণী চিকিৎসক। তদন্তে নাকি জানা গিয়েছে ওই তরুণী চিকিৎসককে যে কোনোভাবে আটকানোর কথা নিজের কিছু ঘনিষ্ঠ চিকিৎসকদের বলেছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। জানা যাচ্ছে সন্দীপের থেকে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি নাকি প্রথমে এড়িয়ে যান, তবে পরবর্তীতে পুরনো ডিজিটাল নথি ঘেঁটে নাকি এই সম্বন্ধিত মেসেজ উদ্ধার করেন তদন্তকারীরা। এরপর ফের প্রশ্ন করতেই নাকি নিম্নমানের ওষুধ নিয়ে ওই তরুণী চিকিৎসকের প্রতিবাদের বিষয়টা স্বীকার করে নেন সন্দীপ। তদন্তে নাকি জানা গিয়েছে মুখ বন্ধ রাখতে কার্যত হুমকি দেওয়া হচ্ছিল ওই তরুণী চিকিৎসককে, তবে তিনি কিছুতেই দমতে রাজি ছিলেন না। সেই কারণেই তাকে প্রাণে শেষ করে দেওয়ার চক্রান্ত করা হয় বলে মনে করছেন গোয়েন্দারা। কেন ওই তরুণী চিকিৎসককে খুন করা হলো, এই বিষয়ে নাকি আরজি করের একাধিক চিকিৎসক কর্মীকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সেখানে নাকি সকলেই ইঙ্গিত দিয়েছেন যা ঘটেছে তার মাস্টার মাইন্ড আদতে সন্দীপ। হাসপাতালে নানান দুর্নীতির কথা জেনে যাওয়াতেই তাকে শেষ করে দেওয়ার চক্রান্ত করা হয়। এখানেই শেষ নয়, কোথায় কীভাবে ওই চিকিৎসককে খুন করা হবে সে বিষয়ে নাকি সন্দীপ ছাড়াও আরও 4 জন চিকিৎসক জানতেন। স্বাভাবিকভাবেই এই খবর প্রকাশ্যে আসতেই জোর শোরগোল পড়ে গিয়েছে। সিবিআই তদন্তে যেভাবে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে, তাতে এই ঘটনা তদন্ত আগামী দিনে কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়।